হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা এক্সাম নাইট শর্টকাট এই সিরিজের মূলত অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে আলোচনা করব। ওকে, ডিএসএ 1 এর অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে খুব শর্টকাট আমরা আলোচনা করব। সো আমি যদি টপিকে যাই, অ্যাসিম্পটোটিক নোটেশন এখানে আছে মূলত বিগ ও নোটেশন, বিগ ওমেগা নোটেশন আর হলো গিয়ে থিটা নোটেশন। আচ্ছা, তো বিগ ও নোটেশনের ক্ষেত্রে আমার যে ইয়েটা আছে, কন্ডিশনটা আছে, সেটা হলো কি আমার টাইমের ফাংশনটা হচ্ছে 1 মিনিট। সো এই ক্ষেত্রে আমার দেখতেছি টাইমের যে ফাংশনটা এফএন, সেটা সি ডট জিএন, এখানে জিএন আরো যে কোনো একটা ফাংশন হতে পারে, সি ডট জিএন এর থেকে ছোট অথবা সমান হবে। ওকে, তার মানে আমার টাইমের ফাংশন এফএন কি হবে, সি ডট জিএন থেকে ছোট অথবা সমান। আচ্ছা, তারপর বিগ ওমেগার ক্ষেত্রে আমরা দেখতেছি আমার টাইমের ফাংশন এফএন সি ডট জিএন থেকে কি হবে, বড় অথবা সমান হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে বড় অথবা সমান হবে আমার টাইমের ফাংশনটা। আর হলো গিয়ে থিটা নোটেশনের ক্ষেত্রে আমার এই দুই কন্ডিশন মার্জ করলে যে জিনিসটা হয় সেটাই হবে সি ওয়ান ডট জিএন থেকে বড় অথবা সমান, আবার সি টু ডট জিএন থেকে ছোট অথবা সমান। তো এখানে জাস্ট আমার দুইটা কনস্ট্যান্ট থাকায় একটার নাম দিয়েছি সি ওয়ান আর একটার নাম দিয়েছি সি টু। সো এই ক্ষেত্রে আমি যে কোনো নাম দিতে পারি, সাপোজ এখানে দিলাম সি টু, এখানে দিলাম সি ওয়ান, ওইটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যে এতগুলা সি ওয়ান সি টু তারপরে এত কিছু বলতেছি, এগুলো আসলে কি? তো এই যে সি, তারপর হলো গিয়ে সি ওয়ান সি টু এগুলো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো সি ওয়ান সি টু এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার সি ওয়ান আর সি টু হবে গিয়ে পজিটিভ পজিটিভ ভ্যালু থাকা লাগবে। আচ্ছা, তো তারপরে এখানে কি আছে, এন গ্রেটার দেন ইকুয়াল এন নট, আই মিন এখানে এন কি, এন হচ্ছে আমার এই যে ফাংশন আছে এফ এন, তারপরে জি এন, তো এগুলার আমার কি, এই যে ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে এন, এন এর ভ্যালু আমি চেঞ্জ করলে এই ফাংশনের ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই ফাংশনের ভ্যালু চেঞ্জ হবে, এই ফাংশনের ভ্যালু চেঞ্জ হবে, তো এটাই হলো গিয়ে এন। তো আমি যদি আমার এন নট এমন কোনো একটা আমি ভ্যালু পাই যেটা হচ্ছে কি একটা পজিটিভ ভ্যালু, তো এন নট এখানে দেখতেছি জিরো থেকে বড়, তাই আই মিন এন নট হচ্ছে পজিটিভ। অনেক জায়গায় এন নট গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, মানে জিরোকে কনসিডার করা হয়, অনেক জায়গায় করা হয় না। সো এটা আর কি জেনারেল ওয়ে হচ্ছে জিরোকে কনসিডার করা, বাট জিরোকে ইগনোর করলেও সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা হয় সেটা হচ্ছে কি আমার এন নট যদি এমন একটা পজিটিভ ভ্যালু পাই যেটা থেকে বড় সবগুলা, যেটা থেকে বড় অথবা সমান সবগুলা এন এর জন্য আমার এই কন্ডিশন খাটবে, সেক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে কি আমার বিগ ও নোটেশনে পড়বে। আচ্ছা, তো আমি যদি ঠিক সিমিলার আমার এই ক্ষেত্রেও কি, আমার এন নট থেকে বড় অথবা সমান, আমি যদি এন নটের এমন একটা পজিটিভ ভ্যালু পাই যেটার থেকে বড় অথবা সমান সবগুলা এন এর জন্য আমার এই কন্ডিশন খাটে, সেক্ষেত্রে আমি বলতে পারি বিগ ওমেগা নোটেশন। আর এই কন্ডিশন খাটলে আমি বলতে পারি থিটা নোটেশন। ওকে, আচ্ছা, তো এখানে এই যে আমার যে ইয়েটা আছে, আমার যে এখানে মানে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশন ফিল আপ করলে এইটা বিগ নোটেশন হবে, এটা করলে বিগ ওমেগা, এটা করলে থিটা। তো এটা জাস্ট আমরা কিভাবে মনে রাখতে পারি, এইভাবে মনে রাখবো যে বিগ ও মানে হচ্ছে আপার বাউন্ড, তাই না? তো বিগ ও নোটেশনের ক্ষেত্রে কি হবে, এফ এন, এফ এনটা হলো টাইমের ফাংশন, সেটা হবে গিয়ে আমার সি ডট জিএন থেকে ছোট অথবা সমান। তো এখানে দেখতেছি আমার সি ডট জিএন কি, সি ডট জিএন হচ্ছে বড় অথবা সমান, রাইট? সো আমি সি ডট জিএন কে বড় রাখলাম আমার আপার বাউন্ডারির ক্ষেত্রে। এখন থেকে আমি, তাইলে আমি বিগ ওমেগার ক্ষেত্রে আমি নর্মালি এটাকে জাস্ট শাফল করে দিলেই হবে, তাই না? সো বিগ ওমেগার ক্ষেত্রে কি হবে, জাস্ট এফ এন কি হবে এই ক্ষেত্রে, এইটা আমার কি করে দিব, এফ এন গ্রেটার দেন ইকুয়াল আমি দিয়ে দিব হচ্ছে সি ডট জিএন। সো এফ এন গ্রেটার দেন ইকুয়াল সি ডট জিএন, শেষ। আমি এটা থেকে এটা এটা পেয়ে গেলাম। আমি জাস্ট বিগ ওটা মনে রাখছি, তারপরে আমি এটা এটা বের করতে পারবো জাস্ট ওইটাকে শাফল করে দিয়ে। আর আমার যে থিটা নোটেশন, সেখানে আমি এইটা আর এইটা এই দুইটাকে মার্চ করে করে ফেলবো। ঠিক আছে, তো এখানে দেখতেছি আমার এফ এনটা কি আছে, এফ এনটা সি ওয়ান ডট জিএন থেকে বড় অথবা সমান আছে, তার মানে এইটা। তারপরে এখানে দেখতেছি আমার এফ এনটা সি টু ডট জিএন থেকে ছোট অথবা সমান, তার মানে এইটা, এই দুইটা আমি মার্চ করে এটা পাইছি। ওকে, আচ্ছা, আর এখানে সি ওয়ান সি টু এগুলো হচ্ছে পজিটিভ, আর হচ্ছে গিয়ে এন নট পজিটিভ ধরা হয় অনেক জায়গায়, এবং অনেক জায়গায় জিরোকে কনসিডারও করা হয়। আচ্ছা, আর আমি যদি এন নট থেকে বড় অথবা সমান সবগুলা এন এর জন্য আমি যদি এই কন্ডিশনগুলো পাই, যে কন্ডিশনটা আমার ফুলফিল করবে, আমি সেটাকে বলতে পারি সেই নোটেশন। ওকে, আচ্ছা, তো এই গেল আমার অ্যাসিম্পটোটিক নোটেশনের বেসিক
এখন যদি আমি একটা এক্সাম্পল দেখাই, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি ইফ fn, আমার একটা ফাংশন দেয়া আছে, এটা হলো টাইমের ফাংশন, ইকুয়াল টু 8n - 4। এখন প্রুফ করতে বলছে যে এটা থিটা n, এটা আমার প্রুফ করতে হবে। তো আমার এখানে থিটা প্রুফ করতে বলছে, থিটা নোটেশনের আসছে। সো আমরা কি করব, আমরা জানি যে আমাদের থিটা নোটেশনের ইয়ে কি, থিটা নোটেশনের ইয়ে হচ্ছে আমার fn, এখানে টাইমের ফাংশন থাকলো। তো আমার যেটা হবে, পাশে থাকলো সাপোজ c1.gn, এখানে থাকবে হচ্ছে c2.gn, রাইট? এটা হচ্ছে কি আমার থিটা, আমার যে থিটা নোটেশনের যে কন্ডিশনটা সেটা। ওকে, তো এখন আমাদের এখানে fn দেয়া আছে, fn হচ্ছে 8n - 4। তো আমি fn এর জায়গায় 8n - 4 দিলাম। ওকে, তো তারপরে এখানে c2.gn আছে। সো এখানে gnটা কি, এখানে gnটা হচ্ছে এই যে n দেয়া আছে না আমার, থিটা অফ এখানে gn হয়, রাইট? সো এই ক্ষেত্রে আমার এখানে gn এর ভ্যালু কত দেয়া আছে, gn এর ভ্যালু শুধুমাত্র n দেয়া আছে। সো এই ক্ষেত্রে আমি gn না লিখে এখানে n লিখতে পারি। এই ক্ষেত্রে আমি gn না লিখে কি দিয়ে দিব, n দিয়ে দিব। ওকে, তো এতটুকু পাইলাম। এখন আমি এই এই পাঁচটা আলাদা প্রুফ করব এবং এই পাঁচটা আলাদা প্রুফ করব। তো এটা যদি এইভাবে না আসে, শুধুমাত্র যদি অর্ডার অফ এন আসতো, সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমাদের এই পাঁচটা লাগতো না। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এতটুকু আমরা প্রুফ করে দিলেই হয়ে যাইতো, রাইট? আচ্ছা, তো সাপোজ এই ক্ষেত্রে আমার নোটেশন না এসে আসলো হচ্ছে ওমেগা নোটেশন। তো সেই ক্ষেত্রে কি হইতো, সেই ক্ষেত্রে আমার জাস্ট এই যে রাইট যে সাইড আছে আমার, এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে c2.gn, c2.n, রাইট? তো এগুলার ক্ষেত্রে যেহেতু একটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমি সি শুধুমাত্র ধরে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে শুধুমাত্র দুইটা কনস্ট্যান্ট হয়, আমরা কি দিলাম, c1 c2, জাস্ট ডিফারেন্ট ভাবে আমরা নামকরণ করলাম আর কি, যেহেতু দুইটা কনস্ট্যান্ট। তো এই তো, আর এখানে কি চাইছে, এখানে চাইছে হচ্ছে গিয়ে থিটা নোটেশন। সো আমার দুইটাকে প্রুফ করতে হবে। আমি প্রথমে এই পাশকে প্রুফ করব, তারপরে এই পাশকে প্রুফ করব। সো আমি এই পাশ নিয়ে প্রুফ করি। তো এখানে c1 আছে, n আছে, লেস দ্যান ইকুয়াল টু আমার 8n - 4। আচ্ছা, তারপরে আমি যে পাশটা প্রুফ করবো সেটা হচ্ছে কি এই পাশ। তো আমি এই পাশ সাপোজ লেখা ফেলি। তো এখানে আছে কি c2.n, আমি জাস্ট উল্টা করে লিখলাম। তো এখানে আছে হচ্ছে কি 8n - 4। আচ্ছা, তো এই তো, এখন আমি একটা কাজ করি, এইটাকে আমি সলভ করি এই পাশকে। সো এই পাশকে আমি সলভ করলে আমি যেটা করব সেটা হলো কি সি c1 c2 এগুলোকে আমি কি করব, আলাদা করে ফেলবো। কারণ আমি আলটিমেট টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আমার এখানে যে c1 ছিল, c2 ছিল, তারপরে হচ্ছে গিয়ে n নট ছিল। তো এই ক্ষেত্রে আমার টার্গেট হলো গিয়ে আমার c1 আর c2 একটা পজিটিভ ভ্যালু বের করা, এবং এন নট একটা পজিটিভ ভ্যালু বের করা, যেটা থেকে বড় অথবা সমান সবগুলা এন এর জন্য আমার এই কন্ডিশন ফুলফিল করবে। ওকে, এই কন্ডিশন ফুলফিল করবে, এই জিনিসটা আমার বের করতে হবে। তো তার মানে আমার এই যে c1 এর একটা পজিটিভ ভ্যালু বের করা, c2 এর একটা পজিটিভ ভ্যালু বের করা, তো এইখানে আমি c1 কে বের করতে চাই না, আমি যেটা করব c1 কে আলাদা করে ফেলি, আর এখানে c2 কে আলাদা করে ফেলি। বা c1 কে আমি যদি একা করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে যেটা করতে হবে, c1 কে এই পাশে রাখলাম। তো এখানে n গুণ ছিল, এখানে n ভাগ হয়ে যাবে। তো 8n ডিভাইডেড বাই n করলে 8 হয়, মাইনাস এখানে হবে 4 ডিভাইডেড বাই n। ঠিক সিমিলার এখানে আমি করে ফেলি। আচ্ছা, এখানে আছে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 8 মাইনাস কি হবে এখানে 4 বাই n। আচ্ছা, তো তারপরে আমি এখান থেকে আমি এই জিনিসটা পাইলাম। এখানে আমি দেখতেছি আমার ইয়েটা কি পাইছি, 8 - 4 বাই n, এখানেও ঠিক সিমিলার পাবো। সো আমরা 8 - 4 বাই n এইটা পাইছি, রাইট? সো 8 - 4 বাই n এটা পাইলাম। তো এখন আমরা n এর বিভিন্ন ভ্যালুর জন্য এইটার বের করার ট্রাই করি, যাতে আমি c1 এর একটা ভ্যালু নিতে পারি এবং c2 এর একটা ভ্যালু বের করতে পারি। তো আমি n এর ভ্যালু সাপোজ নিলাম হচ্ছে 1, সেক্ষেত্রে কি হবে, 8 - 4 ডিভাইডেড বাই 1, তার মানে হচ্ছে 4। আমি n এর ভ্যালু 2 নিলে এখানে হবে হচ্ছে গিয়ে 6। আমি যদি n এর ভ্যালু 3 নেই, এখানে হবে হচ্ছে গিয়ে 8 - 4 বাই 3। সো এখানে হবে হচ্ছে কি আমার 6.67। আমি যদি এখানে 4 নেই, সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে 8। আমি যদি এখানে 5 নেই, সেক্ষেত্রে পাবো হচ্ছে 7.2। আমি যদি এখানে সাপোজ 102 নেই, সেক্ষেত্রে পাবো হচ্ছে 7.96। আমি যদি এখানে সাপোজ ইনফাইনাইট নেই, সেক্ষেত্রে কি হবে, আমার এখানে 4 ডিভাইডেড বাই ইনফাইনাইট।
তার মানে আমার এখানে আলটিমেটলি কি আসবে, এখানে 0 এর কাছাকাছি হয়ে যাবে, তো এইটাকে আমি 0 ধরতে পারি। তার মানে আমার ইনফাইনাইট নিলে আমার ভ্যালু আসবে হচ্ছে 8। ওকে, আচ্ছা। তো এখানে আমি দেখতেছি এটা হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু আর এটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু, এবং এর মাঝখানে কি হচ্ছে, 0 থেকে এখানে বাড়লো বাড়লো, তারপরে এখানে আবার এটা থেকে বাড়ছে, রাইট। আচ্ছা, এখানে হইলো 7.2, তারপর এখানে 7.96, ঘুরে ফিরে এই যে 4 থেকে 8 এই রেঞ্জের ভিতরে আছে, রাইট। তো তারপরে আমি দেখতেছি আমার সবচেয়ে বড় হচ্ছে গিয়ে 8। তো এখন আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে, আমি তো আমার ছোট ভ্যালু পাইলাম, বড় ভ্যালু পাইলাম। তো এখন এই দুইটা থেকে আমি একটারে C1 নিব আর একটাকে C2 নিব। আচ্ছা দেখি, এখানে যদি আমি 4 বসাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার 4 গ্রেটার দেন ইকুয়াল, আমি C1 এর ভ্যালু সাপোজ 4 নিলাম, সেখানে আমার এটার ভ্যালু একবার আসতেছে 4, তারপরে 6, তারপরে 6.678 এই জিনিসটা আসতেছে। তার মানে আমি এখানে 4 দিলেও কারেক্ট হচ্ছে, আবার এখানে সবচেয়ে বড় ভ্যালু 8 দিলেও কারেক্ট হচ্ছে, আবার মাঝখানের ভ্যালু দিলেও কারেক্ট হচ্ছে। সো আমি এখানে C1 এর ভ্যালু কত নিয়ে নিব, 4 নিয়ে নিব। তো C1 এর ভ্যালু আমি নিলাম হচ্ছে 4। আবার আমি যদি C1 এর ভ্যালু 8 নিতাম সেক্ষেত্রে দেখতাম এই কন্ডিশনটা ফুলফিল করতো না। আচ্ছা, আর এখানে সিমিলার আমি C2 এর ভ্যালু নিয়ে নিব হচ্ছে 8। ওকে, তো আমি C1 C2 পাইলাম। এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে, আমার C1 C2 পাওয়া শেষ এবং যেটা হচ্ছে পজিটিভ। ওকে, তারপরে আমি এখন এন নোটের ভ্যালু, তো আমি এন নোটের ভ্যালু সাপোজ যদি 1 নেই, এন নোটের ভ্যালু আমি যদি 1 নেই, সেক্ষেত্রে আমি দেখবো 1 এর পরে সবগুলা ভ্যালুর জন্য এই যে কন্ডিশন, সেই কন্ডিশন খাটবে। সো আমি এন নোটের ভ্যালু পাইলাম, এন নোটের ভ্যালু পাইলাম 1। তো আমি এন নোটের ভ্যালু সাপোজ পাইলাম 1। তো আমার 1 থেকে বড় অথবা সমান সবগুলো এন এর জন্য আমার এই কন্ডিশন খাটতেছে। তো আমি এখন এটা প্রুফ দেখি আমার ঠিকঠাক হইতেছে নাকি। আমার এখানে সাপোজ এন এর ভ্যালু আমি সাপোজ 1 বসাইলাম, এন এর ভ্যালু সাপোজ আমি 2 বসাইলাম, এন এর ভ্যালু সাপোজ আমি 3 বসাইলাম, এন এর ভ্যালু সাপোজ আচ্ছা আমি আর বসাই এখানে, এভাবে সবগুলোর জন্য কন্ডিশন খাটবে। আচ্ছা, তো এন এর ভ্যালু যদি আমি 1 বসাই সেক্ষেত্রে দেখি এখানে কত আসে। আমার এই পাশে আসবে হচ্ছে গিয়ে C1 হচ্ছে 4, এই পাশে আসবে হচ্ছে 8 মাইনাস 4 তার মানে 4, এই পাশে আসবে হচ্ছে C2 হচ্ছে কি আমার কত 8, তো 8 আসবে। তো এই ক্ষেত্রে আমার কন্ডিশন ঠিকঠাক হইতেছে, ট্রু, রাইট। সো এটা ট্রু। তারপরে এগুলো 2 বসালে আমার কত আসবে, এখানে 8 আসবে, এখানে আসবে হচ্ছে 16, এখানে আসবে হচ্ছে 12। সো এই ক্ষেত্রে দেখতেছি আমার কন্ডিশন ফুলফিল করতেছে, ট্রু। তারপরে আমি এন এর ভ্যালু সাপোজ 3 বসাইলাম, সেক্ষেত্রে আমার কি আসবে, এখানে 12, তারপরে এখানে আসবে হচ্ছে গিয়ে 20, তারপরে এখানে আসবে হচ্ছে গিয়ে C2 এর ভ্যালু কত, C2 এর ভ্যালু 8, 24, রাইট। সো এই তো, সো এই ক্ষেত্রে দেখতেছি আমার কন্ডিশন ট্রু। এভাবে আমি এন এর ভ্যালু যত বাড়াই না কেন, আমি ইনফাইনাইট পর্যন্ত দেখবো যে আমার এই কন্ডিশন ফুলফিল করে। সো আমি বলতে পারি অতএব আমার প্রুফ করা ডান যে fn ইজ ইকুয়াল টু থিটা অফ n প্রুভেন, শেষ। সো এইভাবে আমি প্রুভ করতে পারি। তো এই যে প্রুভ করার একটা আমি দেখালাম, ঘুরে ফিরে এই কাইন্ড অফ সিমিলার অ্যাপ্রোচ ফলো করে আমাদের প্রুভ করতে হয়, বাট কিছু জায়গায় একটু ট্রিকি থাকে, ওই জিনিসগুলো একটু বুঝে নিতে হয়। এই জন্য আমার সাজেশন থাকবে যে এট লিস্ট আমরা এই ভিডিওটা দেখবো, যে অল ইউআইইউ কোয়েশ্চন সলভ, এই ভিডিওটা দেখবো। এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করছি কিভাবে মূলত সলভ করতে হয়। আর এখানে মূলত কনসেপ্ট নিয়ে ডিটেলসে বলা হয়েছে, একদম ডেপথে বলা হয়েছে আর কি, কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো অ্যাসিম্পটোটিক নোটেশনের উপর এক্সাম নাইট শর্টকাট ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।